সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশ এক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান দেখেছি, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এক স্বৈরাচারের পতন দেখেছি। সেই স্বৈরাচারের পতনের পরে আমরা দেখেছি এক বিশেষ সরকার। সেই বিশেষ সরকারের পরে আমাদের অভ্যুত্থানের প্রথম সারির ছাত্র নেতারাই গঠন করেছে একটি ছাত্র সংগঠন এবং একটি রাজনৈতিক দল। তারা নতুন করে রাজনৈতিক মাঠে এসেছে। পুরাতন একটি রাজনৈতিক দল আছে, তারাও জোরে সোরে চাচ্ছে নির্বাচন। তারা নির্বাচন চাচ্ছে, অনেকেই চাচ্ছে সংস্কার এবং নির্বাচন হয়েছে মুখোমুখি। এই মুখোমুখি অবস্থানে আমরা কথা শুনছি রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে। আমরা শুনছি আগামীর বাংলাদেশে কি হচ্ছে, কি হবে। আজকে আমাদের মাঝে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন যিনি একজন ডাক্তার, আবার পাশাপাশি একজন ছাত্র নেতা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আপনার দর্শকদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ। জি, কেমন দেখছেন, কেমন রেখেছে বা দেশ কেমন রেখেছে আমাদের সরকার, কেমন প্রত্যাশার পূরণ করেছে আমাদের সরকার? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে স্বপ্ন নিয়ে রাজনীতি করেছি বা আমরা এই দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে আমরা যে কাজ করেছি 2009 সাল থেকে শুরু করে সর্বশেষ 24 সালের 5ই আগস্ট পর্যন্ত আমাদের যে যুদ্ধ, এটা হলো মানে আমরা কোনো ভবিষ্যৎ না জেনেই আমরা যুদ্ধে, এটা একটা দীর্ঘমেয়াদী মুক্তিযুদ্ধের মতো আপনি বলতে পারেন। যেমন 71-এর স্বাধীনতা কিন্তু একদিনে বা একটা ঘোষণায়, 26শে মার্চের ভাষণের আগে কিন্তু অনেকগুলো প্রেক্ষাপট ছিল। আপনার 47-এর পর থেকেই যখন ভাষা আন্দোলন শুরু হলো 52 সাল, তারপরে থেকেই আপনার কিন্তু একটা ধারাবাহিকতা শুরু হয়ে গেছিল যে এই দেশ পাকিস্তান আমাদেরকে ওন করে না, আমাদের নিজেদের আলাদা একটা স্বাধীন দেশ দরকার। তো এখন এই দেশে 2009 সালের পর থেকে যে প্রেক্ষাপট শুরু হয়েছিল, সেখানে শুধু জুলুম আর নির্যাতনের ইতিহাস। আপনি বলা যায় যে ওই 3rd ডিগ্রি টর্চার আছে না, এটা আনলিমিটেড ডিগ্রি টর্চারে চলে গিয়েছিল। স্বাভাবিকভাবে আপনি অবাক হবেন, আমরা ছাত্র রাজনীতি করি, আমরা দেশকে তো ভালোবাসি, এমন কোনো অন্যায় আমরা করি নাই যে জায়গায় আমাদের কোনো কিছু করা লাগবে। আমার একটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষার দিন আমি পরীক্ষার হলে, সেই সময় আমার নামে মামলা হয়েছে যে আমি রাষ্ট্রীয় কোনো স্থাপনার ভাঙচুর করেছি, আমি পুলিশের গায়ে হাত তুলেছি এবং আমি নিজে ককটেল চার্জ করেছি। এই মামলার ধরনটা ছিল এটা। তো যেখানে আমি পরীক্ষার হলে বসা, আমি পরীক্ষার্থী, পরীক্ষা দিচ্ছি, ওই দিন আমার নামে এই মামলা হয়েছে। তো এক অদ্ভুত দেশ, মানে এই দেশকে আপনি যে ধ্বংসস্তূপ বলা যায়, বা লিবিয়া, এটার একটা ছিল যে উইলিয়াম ভি মাইলাম, একজন মার্কিন রাষ্ট্রদূত, বলেছিলেন যদি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত না হতেন তাহলে এই দেশ লিবিয়া হয়ে যেত। আসলে এই দেশ লিবিয়া হওয়ার পথেই ছিল, যে জায়গায় আমাদের ছাত্র জনতার অভ্যুত্থান এবং বিএনপির সকল যে আন্দোলন সংগ্রাম, এবং আপনি এই দামি নির্বাচনের ক্ষেত্রে চিন্তা করেন 95% মানুষ কিন্তু ভোট দিতে যায়নি। কেন ভোট দিতে যায়নি? যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর তাদের আস্থা ছিল যে আমরা যদি এই ভোটটা বয়কট করি তাহলে হাসিনা সরকার হয়তো ফল করবে। একটা মানুষ যখন নড়বড়ে থাকে, আপনি একটা পারদ যখন জলীয় বাষ্প হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন আপনার কিন্তু 99 ডিগ্রি পর্যন্ত কিন্তু এই বিএনপির আয়োজন করে উঠানো হয়েছিল। আর পৃথিবীর ইতিহাসে সকল গণ অভ্যুত্থানের শেষে ফিনিশিং টাচ দেওয়া লাগছে, যেটা জনগণের সম্পৃক্ততা না হলে কোনোদিন সম্ভব না। যে আমি আপনার উত্তর ধরেই একটা প্রশ্ন করতে চাই। যে আপনি বললেন আপনাকে পরীক্ষার হলে থাকা অবস্থায় আপনাকে মামলা দেওয়া হয়েছে। আপনি তো একটা দল করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা ধরেই নিচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে। তো আপনারা যদি ক্ষমতায় যান, আপনারা আপনাদের বিরোধী দলের সাথে এরকম আচরণ করবেন কিনা? আমি আপনাকে উদাহরণ দেই। আমাদেরই ধরেন, আমি তো পিজি বিশ্ববিদ্যালয়, যেটা নাম পরিবর্তন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে, সেই জায়গায় এখনো আমাদের যারা পড়ালেখা করে এর মধ্যে অনেকেই আছে যে নিষিদ্ধ ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি, স্বাস্থ্য বা উপস্বাস্থ্য সম্পাদক, এরকম অনেকেই আছে ছাত্রলীগের। তাদেরকে কিন্তু আমরা ন্যূনতম হেরেস, তারা বলতে পারবে না 5ই আগস্টের পরে ন্যূনতম হেরেস করা হয়েছে। আপনি তাদেরকে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। এখন বাংলাদেশের জনগণের চোখে তারা ধরেন এটা হলো কি, তারা ভিলেন। এই ভিলেনদেরকে তারা কিভাবে ডিল করবে বাংলাদেশের জনগণ, সেটা তারা সিদ্ধান্ত নিবে। আমরা যেহেতু রাজনীতিটা হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5ই আগস্টে কিন্তু বলেছেন, বিজয়ীর কাছে যদি পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয়। এই মহিমান্বিত বিজয়ের জন্যই আমাদের এত আয়োজন।
আমরা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা নিষিদ্ধ ছাত্রলীগ কাউকে হ্যারেস করেছি। তবে তারা জনগণকে যদি কোনো ক্ষতি করতে চায় সেটা আবার ভিন্ন প্রেক্ষাপট, যে বিচার, বাংলাদেশে বিচার ব্যবস্থা আছে, বাকি সব ব্যবস্থা আছে, তারা সিদ্ধান্ত নিবে। আর অলরেডি হাসিনাকে যেমন দামি নির্বাচনের সময় 95% মানুষ লাল কার্ড দেখিয়ে দিয়েছিল, এখন তারই ছাত্র সংঘ নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগকেও কিন্তু মানুষজন লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এটা সাধারণ জনগণ সব জানে। কারণ হাসিনা যে খারাপ, আওয়ামী লীগ যে খারাপ, ছাত্রলীগ যে খারাপ, এগুলো আয়োজন কে করেছে? এটা বিএনপি গত 16 বছর আপনার বলেছে যে হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ, ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ খারাপ, বারবার বলে এসেছে। এখন মানুষের কিন্তু ভাইবটা কি, আপনি চিন্তা করেন 7ই মার্চের মতো দিনে, স্বাভাবিক বিষয় যে আপনার ঐতিহাসিকভাবে যদি বিবেচনা করেন, ওখানে বদরুদ্দিন অমর অবশ্য বলেছেন, আমাদের এইবার যে স্বাধীনতা পদক পুরস্কার বিজয়ী, উনি বলেছেন যে এইটার মধ্যে তেমন কোনো কন্টেন্ট নেই 7ই মার্চে। আমরা ধরলাম যে উনি একটা দিক নির্দেশনা দিচ্ছেন, ওই দিনের উপলক্ষে একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমাদের বোন সেখানে তাদেরকে হ্যারেস করা হয়েছে এই ইন্টারকন্টিনেন্টালের সামনে, রূপসী বাংলা যেটা ছিল সেটার সামনে আমাদের বোনকে হ্যারেস করেছে বাজেভাবে, এবং ডকুমেন্টেড ভিডিও আছে, সেখানে ছাত্রলীগের ছেলেরা এইভাবে হ্যারেস করতেছে। তাহলে তাদের যে আসলে মানে রাজনৈতিক যে ধ্যান ধারণা, সেই আওয়ামী লীগের ধারাবাহিকতা, সেই গুন্ডামি মাস্তানি তাদের মধ্যে সবসময় রয়ে গিয়েছিল। জি, আপনি তো বললেন যে আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে মানুষ, তো কি মনে করছেন বা আপনি কি চাচ্ছেন যে আওয়ামী লীগের কি বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার আছে কিনা? আপনি কি চান? আপনি কি মানে আমি স্পষ্ট করে বলতে চাই, আপনি স্পষ্ট করে বলতে চাই আপনি কি আওয়ামী লীগের দল হিসেবে নিষিদ্ধ চান কিনা? এটা বেসিক্যালি হয়েছে যে একটি দলের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকে, আপনি খারাপের একটা মাত্রা নির্ধারণ করতে হবে যে এখানে সবচেয়ে খারাপ যেগুলা, হি মাস্ট বি পানিশড এবং হি মাস্ট বি হ্যাংড। যদি এমন হয় যে তার অপরাধগুলা কোনোভাবে, যেমন হাসিনা সরাসরি মানে যে কোনো মানে হত্যার হুমকিদাতা হিসাবে কিন্তু সব জায়গায় প্রমাণিত, এবং তার অনেকগুলো অডিও ক্লিপ বের হয়েছে যে সেখানে স্পষ্টত সে হুমকিদাতা, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী হুমকিদাতা, মানে আওয়ামী লীগের যারা আছে, এটা একটা সার্টেন লেভেল পর্যন্ত। আমাদের ইয়েতেও দেখছি আমরা যে 2009 সালের পরেও কিছু আওয়ামী লীগ নেতা ছিলেন যারা আসলে চেষ্টা করছেন যে যারা দুর্বৃত্ত এদের থেকে তাদের দলকে হেফাজত করার, কিন্তু যখন 14 সালে ইলেকশন হলো তখন বেপরোয়া লোকজনের যে আমদানি হয়েছে ওই জায়গায়, সেখানে হয়েছে খারাপের আমদানি, ভালোর কোনো আমদানি হয় নাই। আমদানি হয়ে পুরো আওয়ামী লীগ হয়ে গেছে দুর্বৃত্তদের আমদানি ক্ষেত্র। ওই আমদানির জায়গায় সকল খারাপ প্রোডাক্ট ঢুকে পড়ছে, সেই জায়গায় ভালো যে আওয়ামী লীগের 2-1টা লোক ছিল এরাও সাবসাইড হয়ে গেছে, তারা আর ভালো কেউ, ভালোর কোনো জায়গার স্পেস তাদের দলে ছিল না। আমাদের দলে আপনি চিন্তা করেন যে আমি অ্যাজ এ ফিজিশিয়ান, ধরেন আমি ডাক্তার, আমি সেখানে এমডি পাস করেছি, তারপর এফসিবিএস পার্ট অন করে এখন ছাত্রদল, আমি যেহেতু এফসিবিএসটা কন্টিনিউ করতেছি, মানে ডাবল মাস্টার্স আপনি বলতে পারেন যে আমি করতেছি। এখন আমি ছাত্রদল কেন করি, যে আমি ছাত্রদের অধিকার নিয়ে, আমি এখন নিজেও ছাত্র, প্রতিদিন সকালবেলা আমি অ্যাপ্রন পরে যাই, আজকে সকালে আমি অ্যাপ্রন পরে গিয়েছি, আমি ট্রেনিং করি, আমি আবার তার আমার অফিস আওয়ারের পরে, আমার মানে ট্রেনিং পিরিয়ডের পরে আমি পুরো টাইমটাই আমি ছাত্র রাজনীতিতে যাওয়ার চেষ্টা করি, যে আমি পুরাটাই যে আমি ফোকাসড ওয়েতে যে আমি দেশকে কিছু দিতে চাই, ভালো কিছু দিতে চাই। সেইখানে আমি একটু অবাক হই, যারা কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলন করলেন, তাদের মূল ইস্যু ছিল যে কোটার জায়গায় যে তারা কোটা চান না, বৈষম্য চান না। এখন তারা যদি এই 5ই অগাস্টের গণ অভ্যুত্থানের পরে তারা যদি বলতেন যে আমরা আমাদের চাকরি বা আমরা এই দেশটা স্বাধীন হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, আমরা আবার চাকরিতে ফিরতে চাই, বা আমরা আমাদের নিজেদের কর্মস্থলে ফিরতে চাই, আমরা দেশকে সেবা করতে চাই, সেটা হলে মনে হয় বাংলাদেশের মানুষ আরো ভালোভাবে গ্রহণ করতো তাদেরকে। যে তাদের তো রাজনীতি করার অধিকার অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু আপনি যখন হয়েছে তারা এক সময় হলে থাকার জন্য বা ভালো একটু লাইফ ফিট করার জন্য, তখন তো আপনার বাকশাল কায়েমকারী শেখ মুজিবের বন্দনাও করেছে, তাদের ওগুলো একদম ডকুমেন্টেড। তারপরে তারা একটু ভালো থাকার জন্য শেখ হাসিনার বন্দনা করতে হতো, ফ্যাসিস্ট হাসিনার বন্দনা করতে দ্বিধাবোধ করে নাই। তাহলে তাদের প্যাটার্নটা কি, যে আপনি যে কোনো সময় ভালো থাকার জন্য আপনি যে কোনো লেবাস করতে পারেন। সেই লেবাসটা হইতে পারে যে আমি নিজে একটু ভালো থাকার জন্য, ভালো লাইফ লিড করার জন্য, ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই জায়গাগুলো আমি করতে পারি। সেই জায়গায় আপনি যখন একটা ট্রান্সফরমেশন পিরিয়ড হইলো, তার পরবর্তীতে আপনি হইলো যে আপনার মনে হইলো যে ঠিক আছে আপনি গভর্নমেন্টে যাবেন, হইলো ওকে ফাইন, কোনো সমস্যা নেই, অবশ্যই আপনার অধিকার আছে, সেই জায়গায় আপনি যেতে পারেন। যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতীয় সরকারের একটা প্রশ্ন ছিল, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার যাতে আমরা গঠন করতে পারি, কারণ নির্বাচিত সরকার ছাড়া আপনি কোনো কিছুই করা সম্ভব না। আমি ধরেন এখন দায়িত্বে আছি, আমার দায়িত্বপ্রাপ্ত জেলা হচ্ছে পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে। সেখানে একটি স্কুলের নাম পরিবর্তন করবে, সেখানে ফ্যাসিস্ট হাসিনার দোসর কারো নামে আছে, যে যার নামে সরাসরি মামলা আছে, নাম পরিবর্তন করবে, নাম তারা পরিবর্তন করতে পারতেছে না।
কারণ কি, এই নাম পরিবর্তনের যে জায়গাগুলো লাগে সেখানে এমপির সাইন লাগে। এখানে এমপির তো আপনি রিপ্লেসমেন্ট দিতে পারবেন না, কনস্টিটিউশনে আপনার কোনো কিছু দেওয়া নাই। এই ছোট ছোট জায়গাগুলোতে যে বিড়ম্বনা, আপনি নিজেও হয়তো বা কোনো কোনো জায়গায় গেলে এই বিড়ম্বনাগুলো শিকার হচ্ছেন। তো সেই জায়গাগুলোর সমাধান আমাদের নির্বাচনের ছাড়া আপাতত সম্ভব না। আমি যেটা প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ চান কিনা, সেটা সেই জায়গায় আচ্ছা আমি আসতেছি, মানে আমি তো পুরাটা আপনার করে, কারণ ওদের তো খারাপ দিক। এখন আওয়ামী লীগের নিষিদ্ধ জায়গায় বিষয়টা আপনি এক কথায় বলতে গেলে সেটা হলো কি, জনগণ এখন বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে ঘৃণা করে, দলগতভাবে ঘৃণা করে। আমরা তো সাধারণ জনগণের ভাষাই তো আমরা বলবো, আমরা যেহেতু জনগণের ভাষা নিয়ে আমাদের রাজনীতি, তাহলে আমরা বলবো যে এই জায়গায় অবশ্যই নিষিদ্ধ করা দাবি। কিন্তু ইস্যুটা হলো এখানে যদি ভালো কোনো, যে দেখা গেল যে ওই যে আওয়ামী লীগ করে কিছু দুই একটা লোক ভালো থাকে না, যে ছিটে ফোটা থাকে, ছিটে ফোটার ভালো, তারা যদি মনে করে যে না আমি আওয়ামী লীগ থেকে না করে অন্য পার্টি থেকে আমি যাইতে চাই বা ইয়া করতে চাই, সেই জায়গায় আলাদা বিষয়, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়াটা। জি, এটা ঠিক। কিন্তু আওয়ামী লীগ কি আর, আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ আর পলিটিক্যাল পার্টি আছে? হ্যাঁ, এখন পলিটিক্যাল একটা দুর্বৃত্ত পার্টি, এটা এখন পলিটিক্যাল পার্টি। আমি আরেকটু অ্যাড করতে চাই, যেহেতু মানে আওয়ামী লীগকে আমরা গণহত্যার কথা বলছি, সেক্ষেত্রে এই ধরনের সম্পৃক্ততা যদি আরো অন্য কারো ক্ষেত্রে হয় বা পিছনে হয়ে থাকে, তাদেরকেও আপনারা আপনাদের সেই ব্যাপারে আপনাদের মন্তব্য কি বা মতামত কি? এই জায়গায় হচ্ছে কি, আপনার নিষিদ্ধ যেটা দাবি তো একটা জনগণের দাবি, মানে জনমানুষের দাবি। কারণ এরা দেখেছে যে কিভাবে ছোট ছোট বাচ্চাদের খুন করতে পারে। আমাদের তো ধরেন আজকে আপনি চিন্তা করেন, আমাদের ছাত্র দলের নুরুজ্জামান জনি, আমাদের খিলগা থানা ছাত্র দলের সেক্রেটারি, মাহবুবুর রহমান বাপ্পি, হ্যাঁ মাহবুবুর রহমান বাপ্পি, আমাদের নিউ মার্কেট থানা। এরকম অজস্র, আমাদের নূরে আলম সিদ্দিকী ভোলার, আমাদের নূরে আলম ভাই চিরাঙের, এরকম মানে অজস্র উদাহরণ। এখন দেখা হয়েছে যে আমরা কি পলিটিক্স করি, আমরা কি খারাপ, মানে বেসিক্যালি হচ্ছে কি পারসেপশনটা হচ্ছে এই জায়গাতে, যে আপনি যখন লীগ যখন এই রাজনীতিটা খারাপ করে ফেলছে, রাজনীতি খারাপ মানুষের কাজ, এই সাইকোলজিটা ডেভেলপ করে ফেলছে, তখন মানুষজনের সেই জায়গায় আপনি চিন্তা করবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আমাদেরকে শেখান কি, যে উনি একটা নিজের ফিলিং শেয়ার করেছেন, যে ওনার হইলো যেহেতু লন্ডনে, যে ওই জায়গায় একটা সাবজেক্ট আছে স্কুলে, কাইন্ডনেস। যে কাইন্ডনেসটা হচ্ছে মানুষের প্রতি মানুষের হতে পারে, মানুষের সাথে প্রকৃতির হতে পারে, মানুষের সাথে পশু পাখির হতে পারে, এই যে কাইন্ডনেস। সেই জায়গা থেকে আমাদের কি করেছে, আমাদের ছাত্রদল, এখন কিন্তু ক্যাম্পাসগুলো বন্ধ থাকার কারণে আমাদের ছাত্রদল নেতৃবৃন্দ কিন্তু বিভিন্ন পশু পাখির খাবারের ব্যবস্থাও তারা করতেছে। এই যে ভালো দিকগুলা, এই যেগুলা কিন্তু ফ্লারিশ করাটা, এই ফ্লারিশটা কিন্তু আমরা ওইভাবে পাই না, মানে কি অ্যাপ্রিসিয়েশনটা আমাদের কম হয়। মিডিয়ারা হলো কি একটা পক্ষপাতদুষ্ট আচরণ করে। এরা ধরেন কোনো জায়গায় গণ ইফতার করলো বা ইয়া করলো, দেখা গেল তাদের কোথা থেকে সোর্স ইনকাম কোনো ব্যবস্থা নেই, যে গণ ইফতারে তারা ব্যবস্থা করতেছে, এরকম একটা পক্ষের অংশকে তারা আফোর্ড করার চেষ্টা। আপনি কি বলতে চাচ্ছেন যে মিডিয়া ছাত্রদেরকে মানে প্রায়োরিটি বেশি দিচ্ছে? কারণ স্বাভাবিক বিষয়, এই জায়গাতে আমরা ভালো জিনিসগুলো আপনি কেন, কারণ আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু একটা অনুষ্ঠানে ইতিমধ্যে বলেছেন যে বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার এবং মিডিয়া কু হচ্ছে। মানে কারণ কি, মিডিয়াতে আপনারা মিডিয়াতে আপনারা জায়গা পাচ্ছেন না, বা মিডিয়া আপনাদের সাথে কেন এটা করছে? কেন হচ্ছে, আমি মানে একটু আপনাকে সহজ সোজা সাপটা ভাবে বলি। আপনারা এখনো তো লীগের দোষরা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। কারণ কি, এত বছর ধরেন 16 বছর চামচামি করলে বা পদলেহন করলে, এটা তাদের মধ্যে কিন্তু ওই চর্চা থেকেই যায়। এই চর্চা আপনার বিভিন্ন উপায় হইতে পারে। আপনি দেখবেন বিভিন্ন জন অনারিয়ামের তালিকা, ফারজানা রূপা থেকে শুরু করে নিষিদ্ধ সকল সাংবাদিকের সেই বিরাট সুভাষ শ্যামল সবারই 5 লাখ 10 লাখ করে চেক যেত প্রতি মাসে। এখন এই জায়গায় তাদেরকে এখন চেক কোথা থেকে যায় বা কি যায় আমরা তো জানি না। আমরা তো ভাই সরল পথে রাজনীতি করি, আমাদের তো খোলাসা একদম প্রকাশ্য। এখন আমি ছাত্র দল করি, এখনো দেখলাম বাবা মার কাছ থেকে টাকা নিয়ে আমার চলতে হয়, বাস্তবিক অর্থে আমার কোনো ইনকাম নাই, কিন্তু হয়তোবা একটু বাবা মা একটু সচ্ছল বলে আমি রাজনীতিটা করতে পারতেছি, এটা বাস্তবিক অর্থে যেটা। তো সেই জায়গা থেকে আমরা কিভাবে এফোর্ড করবো? কারণ আমি কোনো একটা সাংবাদিককে খুশি করা আমাদের পক্ষে কিভাবে সম্ভব আপনি বলেন? সাংবাদিকদের খুশি করা লাগে না, মানে এখন খুশি করা তো হয়ে গেছে শ্যামলরা যখন এই জায়গায় চলে যায়, শ্যামলদেরকে খুশি করা হয়েছে দেখি তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। আপনি বলতে চাচ্ছেন যে ছাত্ররা হয়তো, ছাত্র কিভাবে আমরা খুশি করবো? কোনো না কোনো ভাবে সাংবাদিকদের খুশি রাখেন, আমরা কিভাবে খুশি করবো? রাস্তা জানা। তারা খুশি করার এই অর্থটা কোথায় পাচ্ছে বলে? খুশি করার অর্থ এখন বেসিক্যালি হয়েছে যে আমরা অবাক হয়ে যে আমাদের ভাইরা এত স্টুডেন্টই ছিল, আমি ধরেন আগেও যে কাপড় পরতাম, আগেও যে ঘুড়ি পরতাম, এখন তাই পরি, কোনো চেঞ্জ নাই, আমার লাইফ স্টাইলে কোনো চেঞ্জ নাই, যে খাবার খাই তাই খেতাম, যে হলো কি যে ট্রান্সপোর্ট ইউজ করতাম ওই ট্রান্সপোর্ট ইউজ করি। কিন্তু আমাদের ভাইদের দেখলাম গাড়ির পরিসর বড় হয়েছে, কেউ দেখা গেল যে হয়তো রিক্সায় চড়ার টাকাটা তাদের পাইতে অসুবিধা হইতো, সেই জায়গায় তারা দেখলাম দামি দামি গাড়িতে চলে। আমরা হয়তো বা হুট করে তাকায় দেখেছি এত দামি গাড়িতে চললো,
বেসিক্যালি আমাদের তো সাধারণ মানুষের আগে গ্রামগঞ্জে যেমন একটা গাড়ি ঢুকলে মানুষজন হা করে তাকায় থাকতো, এখন তো দামি গাড়ি দেখে মানুষজন তাকায় থাকে যে এই গাড়ি। এটাই কি তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত? এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন বলা যায়। বেসিক্যালি এখন তারা কি চায়, আপনি পশ লাইফের দিকে আগাবেন না জনগণের ভাষা বলবেন একদিন একটা। এখন আমার এখানে প্রশ্ন আছে, তারাও কিন্তু বিভিন্ন ভাবে বিএনপির নামে, ছাত্রদলের নামে অনেক অভিযোগ তুলছে যে বিএনপি চাঁদাবাজি করছে, তারা অভিযোগ তুলছে। গতকালকে হান্নান মাসুদের উপরে হামলা হয়েছে, সেইটা অভিযোগ তুলেছে বিএনপির উপরে, তারাও কিন্তু বিএনপির উপরে অভিযোগ তুলছে। এখন এই যে পাল্টাপাল্টি অভিযোগ, আমরা কি শুধু এই পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে থাকবো, নাকি আসলেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখবো? আপনি এখানে এই জায়গায় আমাদের সকল মামলা, যে রাজনৈতিক মামলাগুলো ছিল, এমনও মামলা হয়েছে, আপনি নোংরা মামলা অবাক হয়ে যাবেন, চুরির মামলা দিচ্ছে আমাদের বিভিন্ন নেতাদের নাম, এরকম মামলা সব কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে। মানে কি, আপনি যে মামলাগুলা করছেন, যে ব্লেম গুলা দিচ্ছেন, সবই মিথ্যা। এখন আপনি চিন্তা করেন যে এখানে যে ঘটনাগুলো ঘটতেছে, সেই জায়গায় আপনি তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারতেছেন না, কিন্তু আমাদের পার্টি কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় প্রত্যেকের বিরুদ্ধে, যার বিরুদ্ধে ন্যূনতম এলিগেশন পেয়েছে বা থাকতে পারে, যে কোনো একটা মানুষের যে ড্রাইভার, সে দেখা গেল কোনো একটা অন্যায় কাজ করছে, তাকেও কিন্তু শোকজ করা হয়েছে, তার ড্রাইভারকে কেন সে কন্ট্রোল করতে পারে নাই। ইস্যুটা হয়েছে মিডিয়া কিভাবে দেয়, বিএনপির নেতার ড্রাইভারের অমুক কর্মকাণ্ড, তমুক কর্মকাণ্ড, অমুক চাঁদাবাজি। বিষয়টা দাঁড়াইছে যে ড্রাইভারও কি এখন তার কথা মতো, এখন সে দেখা গেল একটা মিসগাইডেড হইতে পারে, সেই জায়গায় এখন সে কি সার্বক্ষণিক তার বিরুদ্ধে মনিটরিং করবে, তার পিছনে লেগে থাকবে যে আমার ড্রাইভার কই যায়, আমি সিসিটিভি ক্যামেরা লাগাই রাখি? বিষয়টা তো তা না। বিষয়টা হয়েছে যে আপনি বিএনপি নেতা, খারাপ কোনো কাজ থাকলে হি মাস্ট বি পানিশড, এবং আমাদের ছাত্রদল নেতা প্রত্যেকের বিরুদ্ধে। সেখানে আমি আপনাকে একটা উদাহরণ বলি, আমার দায়িত্বপ্রাপ্ত জেলা পাবনা চাটমোহরে একটা ঘটনা ঘটছে, একটা অভিযোগ আসছে যে ধর্ষণ চেষ্টা করছে আমাদের এক ছাত্রদল নেতা। সাথে সাথে আমরা শোকজ করলাম, কিছু শুনি নাই, কোনো কিছু না, যে অভিযোগ আছে সাথে সাথে। কেন শুনছেন না আপনারা? মানে কেন শুনতেছি না এই জায়গায়, যে আমরা সাধারণ মানুষের ভাষা যেটা, যে ধর্ষণ মামলা আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন ল আছে, যে আপনার কোন জায়গায় একদম মামলার রায় হওয়ার আগ পর্যন্ত কাউকে কিন্তু আপনি বলা যাবে না যে সে অপরাধী, কারণ মামলার রায় হওয়ার আগ পর্যন্ত। আবার কোন দেশে মানে কোন জায়গায় মামলা করলে তাকে কিন্তু অপরাধী হিসেবে ধরে নিয়ে কিন্তু মামলার ট্রায়াল চলে। বিভিন্ন রাষ্ট্রের যে মামলার যে ধরন, ওইভাবে ট্রায়াল গুলা চলে। সেই জায়গায় আমরা শুনেছি যখন, সাথে সাথে কিন্তু আমরা স্টেটমেন্ট নিয়েছি তার কাছ থেকে। আমরা যখন বললো যে না এরকম কোনো ঘটনা না, কিন্তু দেখা গেল যে অভিযোগগুলো ওই যে মিডিয়া ট্রায়াল যে আপনি বললেন না, ওই ট্রায়ালের শিকার, সেই জায়গায় ফ্রেমিং করে তাকে এমন ভাবে নিউজ করেছে। পরে আমরা জানতে পারলাম যে ওই ঘটনাটা বেসিক্যালি তাদের ওই ছেলে আর মেয়ের মধ্যে অ্যাফেয়ার ছিল। সেই অ্যাফেয়ার থাকার কারণে ওই মেয়ে ছেলের বাইকে উঠছে যে বাসা থেকে পালায় যে বিয়ে করবে। কারণ সেই জায়গায় হচ্ছে কি, তার মেয়ের পরিবার বিয়ে দিবে না ছেলের সাথে, তারা ওই মেয়েটাকে রেখে দিছে এবং ওই ছেলের বিরুদ্ধে মামলা দিছে। জি, আর বিষয়টা আমি আপনার সাথে একটু যুক্ত করি। একটা পত্রিকায় খবর হয়েছে বিএনপির এক নেতার নামে চাঁদাবাজির অভিযোগ এসেছে, সম্ভবত ঢাকা মহানগর দক্ষিণ। সাথে সাথে ঢাকা মহানগর দক্ষিণ সেই নেতাকে বহিষ্কার করেছে। কিছুক্ষণ পরে সেই পত্রিকা সেই খবরের জন্য দুঃখ প্রকাশ করেছে, এবার আবার ঢাকা মহানগর দক্ষিণ সেই বহিষ্কারের জন্য দুঃখ প্রকাশ করেছে। এখন আমার ব্যাপার হচ্ছে যে যেহেতু মিডিয়া ট্রায়ালই হচ্ছে, তাহলে আপনারাও আপনাদের নেতাকর্মীদের উপরে মিডিয়া যখন অভিযোগ তুলছে, আমার মনে হয় আপনারাও এই জায়গায় একটু মানে অনুসন্ধান করা উচিত, একদম ধারাবাহিকভাবে শাস্তি দেওয়ার আগে। আপনার কথা সত্য একবারে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমাদের পার্টিতে একটা মহাসমুদ্র। জি, আপনি এই জায়গায় হয়েছে যে আমাদের হলো আবুল মনসুর আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ আর একজন সুলেখক। ওনার একটা বই আছে আমার দেখা রাজনীতি, খুবই বিখ্যাত বই, এবং সবাই যারা রাজনীতি করে এই দেশে সবার একবার করে পড়া উচিত। মানে আশা করি যে সবাই পড়েছেন, হ্যাঁ মোটামুটি সবাই। সেই জায়গায় শেরে বাংলা একে ফজলুল হকের একটি বিখ্যাত উক্তি আছে যে মানুষজন কেউ কেওড়া গাছে ঢিল মারে না, সবাই আম গাছে ঢিল মারে, ফলজ বৃক্ষে ঢিল মারে। তো এখন আপনি বিএনপি কে আপনি রাষ্ট্রের ক্ষেত্রে ফলজ বৃক্ষ ধরতে পারেন, আর ছাত্র দলকে ছাত্র রাজনীতির ক্ষেত্রে ফলজ বৃক্ষ ধরতে পারেন। আপনি বাংলাদেশের যে প্রান্তে যান কিন্তু ছাত্র দল আছে। এখন যারা আমার নতুন ভাইরা পার্টি করলো, এরা কাদেরকে নিয়ে এখন দল গঠন করতেছে? এখানে কি আওয়ামী লীগের বি টিম চলে আসতেছে না ছাত্রলীগের বি টিম চলে আসতেছে? এগুলো এখন তাদের চিন্তা ভাবনা করার বিষয়। আমাদের কিন্তু কারো বিষয়ে ছাত্র দলের কোনো কমিটি গঠনের পরে কারো বিষয়ে ন্যূনতম এলিগেশন পাওয়া গেলে সাথে সাথে তার পদ স্থগিত অথবা কমিটি বিলুপ্ত করা হচ্ছে। আমরা কারণ কি, আমরা এই চাই লীগ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত, দোসর মুক্ত একটা সুন্দর বাংলাদেশ কিভাবে গঠন করা যায়, ওটা আমাদের মূল্য। আউল ভাই, এখানে আমার একটা আছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই।
বাড়ির যে সন্তান বেশি যোগ্য তার উপরে পরিবারের দায়িত্ব যেমন আসে, তার কাছে কিন্তু আবার বাবার সম্পত্তি দেখার দায়িত্ব আসে। তো বিএনপির উপরে কিন্তু দুইটাই আসে। তো বিএনপি কে অবশ্যই এই জায়গাতে আপনারা নিশ্চয়ই এটা আপনাদের কেন্দ্রীয় দপ্তরে বলবেন, অবশ্যই আপনাদেরকে সচেতন থাকতে হবে। বড় পরিবার হলে আপনাদের পরিবার যেহেতু বড়, আপনাদের শৃঙ্খলা টিমটাও বড় হওয়া উচিত। তো আমি শেষ করার আগে আমি একটা প্রশ্ন আপনার কাছে শেষ করতে চাই, সেটা হচ্ছে ছাত্র রাজনীতি। এটা নিয়ে অনেক প্রশ্ন এসেছে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে। অনেকেই প্রশ্ন তুলছেন যে ছাত্র রাজনীতি কেন ছাত্ররা করছেন না, এটা নিয়ে আপনাদের বক্তব্যকে আমি একটু ছোট্ট করে অ্যাড করতে চাই। আপনাদের মানে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল, তার একটি বক্তব্য আমি দেখেছি, তিনি বলেছেন যে আমরা চাই ছাত্র রাজনীতি ছাত্ররাই করবে। তো এই বিষয়টা বাস্তবায়নে আপনাদের পদক্ষেপ কতটুকু বা অগ্রসর? আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, সেই জায়গা থেকে হচ্ছে আমি এমবিবিএস ধরেন পাশ করেছি 15 সালে। আমাকে ইন্টার্নি করতে ক্যাম্পাসে ঢুকতে দেন, আমার ইন্টার্নি শেষ করে 3 বছর লেগেছে 18 সালে। আমি তারপরে এমডি কোর্সে ঢুকেছি হচ্ছে আপনার 2020 সালে, শেষ করেছি 24 জানুয়ারিতে। আবার আমি এফসিপিএস পার্ট অন করেছি, ওইটা ট্রেনিং করতেছি। এই যে ধারাবাহিক আমার যে শিক্ষা জীবন, এখনো আমি কিন্তু প্রতিদিন রাতে বেলা চেষ্টা করি আমি আমার একাডেমিক বই 1 ঘন্টা করে পড়ার জন্য, আর অন্য রাজনৈতিক বিষয়গুলো বা ইয়াগুলোর জন্য 1 ঘন্টা সময় রাখার জন্য। এখন আমি যে ধারাবাহিকভাবে পাশ করলাম, সবার কিন্তু একরকম হয় নাই। আমি হয়তো বা 3 বছর আমার ইন্টার্নি শেষ করে পরবর্তীতে আমি মাস্টার্সটা কমপ্লিট করে আমি করতে পারতেছি ধারাবাহিকভাবে। অনেকেই কিন্তু তাদের ওই অনার্সটা কমপ্লিট করতে পারে না। কেন পারে নাই? এখন একটা মানুষ ব্রিলিয়ান্ট না হলে তো কোনো জায়গায় চান্স পায় না। আপনি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, সবাই তো পড়ালেখা করে কষ্ট করি। সেই জায়গায় সরাসরি ছাত্রদল করার কারণে আওয়ামী লীগ বা ছাত্রলীগ সরাসরি শত্রু মনে করতো ছাত্রদল। তাদের মাথায় একমাত্র ধারণা ছিল যে ছাত্রদলকে ঠেকাও, তাহলে আমরা রাষ্ট্র, আমি ক্ষমতায় সুরক্ষিত, আমার চেয়ার সুরক্ষিত থাকলো। সেটা হলো ওদের একমাত্র সাইকোলজি। এখন আমাদের যে ইসলামিক লেবাসের ভাইরা আছেন, তারা কোথা থেকে আবিষ্কার হন আমি জানি না, যে তারা কিভাবে কোন লেবাসে থাকতেন। অনেকে ছাত্রলীগ নেতা দেখি এখন শিবির হয়ে বেরোচ্ছে। মানে বেসিক্যালি অবাক হয়ে যেতাম। আমরা তো সরাসরি আমরা প্রাউড ফিল করতাম। বন্দুকের গুলির মুখে আমাদের নুরুজ্জামান জনি, নুরে আলম এক মুহূর্তের জন্য তো আপোষ করে নাই, বন্দুকের গুলি খেয়েছে। এখন আমরা মহিমান্বিত যে মৃত্যু বলে, আবু সাইদের মৃত্যু, আমাদের অসীম আকরামের মৃত্যু, আমাদের যদি আপনি মৃত্যু ধরেন, মহিমান্বিত মৃত্যু কিন্তু আমাদের জনি ভাইরও ছিল, আমাদের নুরে আলম ভাইরও ছিল, এদেরও কিন্তু মহিমান্বিত মৃত্যু। কিন্তু হয়তোবা তাদের ওই মৃত্যুকে আমরা তখন মনে করি আচ্ছা ছাত্র রাজনীতি করে, তাহলে ও মনে হয় খারাপ, একটা পারসেপশন জনগণের। যে সেই জায়গা থেকে আবু সাইদ এদের যে মহিমান্বিত মৃত্যু, আমাদের এরকম মৃত্যু অনেকে বরণ করেছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে নিজে যে গুম খুনের শিকার হয়ে তারা নিজের পরিবারকে রেখে তারা হচ্ছে এখন পরবাসে চলে গেছেন। সেই জায়গা থেকে আলটিমেটলি যে এত জুলুম নির্যাতনের পরেও যে বিএনপি সার্ভাইভ করা এবং ছাত্রদল সার্ভাইভ করা, এটা কিন্তু ভাই চাকরিখানি কথা না। সেই জায়গায় আপনি যে আমাদের ছাত্র রাজনীতির যে বিষয়টা, সেই জায়গায় আমাদের ছাত্রদল যারা করে, এদের বয়সের বিষয়ে আপনি বলতে পারেন বা শিক্ষা জীবনের বিষয়ে আপনি বলতে পারেন। এখন আপনি এটা যখন পারস্পরিক তুলনা করবেন, সেই জায়গায় আপনি যখন যখন 9 সালে আওয়ামী লীগ আসলো, যখন তাদের একটা বিরোধী দলের পরে তাদের যে বয়সের প্রেক্ষাটা ছিল, তখন ওই সময় যে বয়সটা ছিল, আজকে এখন যারা ছাত্র শিবিরের নেতৃত্বে আছে, এরা কিন্তু আমাদের সমসাময়িক। আর আমাদের প্রেসিডেন্ট এমন না যে আহামরি খুব পরিবর্তন। আর এখন যারা ছাত্র রাজনীতি করতেছে যে বৈষম্য বিরোধী ব্যানারে, এরা তো নিজেরাও জানতো না 5ই আগস্টের আগে তারা কি করবে। তারা ধরেন প্রেক্ষাপটটা যখন থেকে শুরু হইলো, জুনের শেষের দিক থেকে পুরো জুলাই, তারপরে তাদের হঠাৎ করে আবির্ভাব, পরবর্তী তাদের মনে হলো তারা রাজনীতি করবে। কিন্তু আমাদের যারা রাজনীতি করে, ছাত্রদল করে, এরা তো 2006 সালের পরে যখন আর্মি গভর্নমেন্ট ছিল 111-এর পরে, ওই টাইম থেকে শুরু করে আজ পর্যন্ত পলিটিক্স করছে। তারা তো সাধারণ লাইফ আপনি ধরতে পারবেন না। আমি নিজে কোন অনুষ্ঠানে যেতে পারি না, সবাই জিজ্ঞেস করতো যে বিব্রতকর, এই তুমি কি করছো, ডিগ্রি করছো, কোথাও জয়েন করছো, চাকরি বাকরি করো কিনা। আমরা নিজেরাই তো বিব্রতকর, আমাদের কোনো ফ্রেন্ড সার্কেল নাই, তারা আমাদের সাথে মিশতো না। কারণ যদি আমাদের সাথে মিশতো, তাদেরকে হল থেকে বের করে দেওয়ার হুমকি হইতো। যদি আমাদের সাথে মিশতো, তাদেরকে চাকরিতে ঢুকতে দিত না। এই জায়গাগুলো আমাদের কোনো ফ্রেন্ড সার্কেলও নাই। যে সামাজিক ভাবেও যে আমরা যে আপনার অবর্ণনীয় নির্যাতনের শিকার, আপনি এগুলো কিভাবে ব্যাখ্যা দিবেন? আমি আমার সেই স্টুডেন্ট লাইফ, স্মুথ স্টুডেন্ট লাইফ কোনোদিন আর ফেরত পাবো? আমার কোনো সুযোগ নাই তোরে ভাই। যে এই জায়গায় আমরা দলকে ভালোবাসে, দেশকে ভালোবেসে, প্রত্যেকটা মানুষ আমাদের ছাত্র দলের ভাই, আমাদের যে কমিটি হয়েছে 261 সদস্যের, সেই জায়গায় কেন্দ্রীয় কমিটি আমাদের মোটামুটি সবাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মানে সেইভাবে বাছাই করা। ওইখানে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের বৈষম্য বিরোধীর ভাইরা আবার এখন 2 গ্রুপ হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সেস প্রাইভেট বিশ্ববিদ্যালয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে তারা আবার মূল্যায়ন করতেছে না।
কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছায়াতলে এবং তার দিক নির্দেশনায় আমাদের ছাত্র বিষয় সম্পাদক রফিকুল ইসলাম বকুল ভাইয়ের তত্ত্বাবধানে আমাদের যে ছাত্র দলের কমিটি হয়েছে সেখানে সবার জন্যই কিন্তু সমান সুযোগ আছে। আপনাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একটা ইউনিট আছে, ইউনিট আছে এবং খুব এইটা ভালো ইউনিট এবং শক্তিশালী ইউনিট আমাদের, এবং তাদের এবং প্রতিটা ইউনিটে কিন্তু তারা অলরেডি কমিটি করতেছে এবং ভালো ভালো ছেলে পেলে ছাত্রদল করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে। সেই জায়গায় আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন যে ছাত্র দলের এই বিষয় নিয়ে, ছাত্রত্ব নিয়ে, এখন একটা মানুষ যখন ভিক্টিমাইজ হয়, যখন এই ধরেন আপনি জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে আহত, এটা ধরেন আপনি একাডেমিক ভাবে আহত মানুষজন কিন্তু এই চলে আসতেছে গত 16 বছরে একাডেমিক ভাবে পিছনে করতে হয়েছে। আমি বলছি যে সামনে আপনারা আনবেন কিনা। অবশ্যই অবশ্যই। আমি নিজেও তো এখন রানিং স্টুডেন্ট। আপনি যদি বলেন আমি ডাবল মাস্টার্স করতেছি, এখন আমার দল মনে করে যে আমি ছাত্র দলে কিছু দিতে পারবো, অবশ্যই আমি তো দলের বাইরে না, আমি তো পার্টি চেইন অফ কমান্ড মেইনটেইন করব। যেমন ইংল্যান্ডে এখনো প্রতি দেয়ালে দেয়ালে লেখা আছে কিং ইজ অলওয়েজ রাইট, বেসিক্যালি বাস্তবিক অর্থে। এখন আমার নেতা যে ভুল করবেন না তা না, কিন্তু আমাদের নেতা যেভাবে পরিপক্ক হয়ে উঠেছেন তার ভুলের পরিমাণ অত্যন্ত কম। সেই জায়গায় আমাদের মাথায় রাখতে হবে যে তার নেতৃত্বে কিন্তু এত ফ্রেমিং এর পরেও উনি কিন্তু নিজের স্বমহিমায় উদ্ভাসিত হয়েছেন এবং ছাত্রদল চেষ্টা করছে সর্বোচ্চ ভালোটুকু দেওয়া এই দেশকে। জি আওয়াল ভাই, আমরা শেষ করার আগে আমি গতকালকে ফেসবুকে একটা স্ট্যাটাস শেয়ার করেছি, সেখানে একজনের একটা পোস্ট আমি এটা একটু পড়তে চাই, এটা আপনার জন্য খুব জরুরি। এখানে লেখা আছে, মুষলধারে বৃষ্টিতে 2 সেক্রেটারি কাঁধে কাঁধ মিলিয়ে চট্টগ্রামকে উত্তাল করে তুলেছিলেন। একজন চবি ছাত্র দলের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান আর একজন চবি ছাত্র শিবিরের বর্তমান সেক্রেটারি মোহাম্মদ আলী নিচে দাঁড়িয়ে চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্র শিবিরের বর্তমান সভাপতি ইব্রাহিম রনি। কি সুন্দর ছবি! রাজনৈতিক সমঝোতা, সম্প্রীতি, সহাবস্থান সব এক জায়গায় একাকার হয়ে গেছে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে করেছেন আন্দোলন। এই যে ঐক্যটা তো আপনার কথার দ্বারাই আমি বুঝলাম যে ভেঙে গেছে। এই ঐক্যটা কি বেসিক্যালি ভাঙা না, এই ঐক্যটা কি আবার আমি আপনাকে ফিরে আসার কোনো সম্ভাবনা আছে? উপমা দিয়ে বলি, সম্ভাবনা আছে কিনা এটা দিয়ে আমি শেষ করব। যখন আপনার আর্থিক অবস্থা একটু খারাপ থাকে, ধরেন আপনার ফ্যামিলি অবস্থা ভালো না, তখন বাসায় বাবা মা যা রান্না করে ওইটাই সবাইকে কিন্তু দিয়ে দেয়, তখন কিন্তু চয়েসের সুযোগ থাকে না। যখন আপনার একটু আর্থিক অবস্থা ভালো হবে তখন বিলাসিতা শুরু হয়। যখন দেখা গেল বোন চাইতেছে যে আমাকে চাউমিন দাও, ভাই চাইতেছে আমাকে বিরিয়ানি দাও, তখন কিন্তু এই বিলাসিতা পছন্দ কিন্তু আলাদা আলাদা। আপনি কিভাবে রাজনীতি করবেন, এখন আপনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার বিখ্যাত উক্তি আছে যে নীল নদের পানি যেমন নীল না, তেমনি ইসলামিক দল মানে কিন্তু ইসলাম না। এখন ইস্যুটা হইলো যে আমাদের এখানে সাইকোলজিক্যাল বিষয়, যে আপনি আমাকে ফোর্স করতে পারেন না। ধরেন আমাদের মাঝে সমাজে অনেক লোক আছে যে আপনি হলো তার স্বাধীনতাকে ব্যক্তির সাথে খর্ব করতে পারবেন না, কাউকে জোর করে বলতে পারবেন না তুই নামাজে না গেলে তোর খবর আছে। আপনি কোন জায়গায় ইউ ক্যান ফোর্স এনিওয়ান। এটা ইসলামিক ভাবে কিন্তু আবার আপনার বাবা আপনাকে জোর করতে পারবে, ইস্যু আছে, কিন্তু নট আপনার পলিটিক্যাল পার্টি। আপনি যখন পলিটিক্যাল পার্টিতে আসবেন তখন ইউ ক্যান ফোর্স এনিওয়ান। আপনি তার ইন্ডিপেন্ডেন্সিতে, আপনার স্বাধীনতাতে আপনি কোনো খর্ব করতে পারবেন না সেই জায়গা থেকে। তো এখন আমাদের এই যখন একটা মোটামুটি বলা যায় যে ফ্যাসিস্ট হাসিনা নাই, একটু ভালো দিন আসার একটা সুযোগ আছে, তখন আমাদের ব্যক্তিগত সুযোগগুলা, চাহিদাগুলা বা আমাদের হলো পলিটিক্যাল গোল এক একজনের এক এক রকম, এক একজন এক এক পলিসিতে পলিটিক্স করে, নীতি আদর্শ ভিন্ন। কারণ কি, আমি কখনোই যে তার যে ধারা, আমরা যেমন বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী, তার দলের আবার ধারাটা অন্যরকম হতে পারে। যেমন আমাদের বলে যে ইসলামিক পলিটিক্যাল ডেমোক্রেটিক লিবারেল অর্গানাইজেশন, এখন তাদের বিষয়টা তো তাদের গোলটা আলাদা। মানে হাসিনা বিরোধী যত শক্তি আছে তারা আমাদের ভাই, কিন্তু ভাইদের মধ্যেও তো অনেক সময় বিরোধ লাগতে পারে। বিষয়টা এমন না যে পার্মানেন্ট। এটা আবার যদি এমন হয় যে ফ্যাসিবাদ কোনোভাবে আবার দাঁড়ানোর চেষ্টা করছে, তখন আবার আপনাদের এই যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ব্যাপারটা আবার ফিরে আসবে। এখন কাঁধে কাঁধ লাগায় ওইটা তো দেখা গেছে যে আগেকার এই সামাজিকতা মানে কি, যে কেউ লীগ করছে, কেউ দল করছে বা কেউ শিবির করছে, সবাই কিন্তু চায়ের টেবিলে একসাথে বসতো। এটা ছিল প্রেক্ষাপটটা আমাদের। ধরেন আপনার 90-এর পরে আপনার 2006 সাল পর্যন্ত ছিল, কিন্তু যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ আসলো তখন কি সবাই 14 সালের পরে সবাই তো কে কার থেকে বড় লিগার, কে কার থেকে বড় ফ্যাসিস্ট, ওই চর্চা শুরু হয়ে গেছিল। সেই জায়গায় কিন্তু আমাদের এই সামাজিকতা গুলো নষ্ট হয়ে গেছে। আপনি যে ছবিটা বললেন, এই সামাজিকতা অতীতেও ছিল। অতীতে একই টেবিলে বসে আপনি দেখেন নিজামীর সাথে কতজনের কি ছবি আছে বা আছে, হয়েছে না? আমাদের যারা বলে যে স্টেক হলো, অনেকের ছবি আছে, কিন্তু এটা নিয়ে কিন্তু ওই সময় কিন্তু এত আলোচনা হয় নাই। আলোচনা হয় এই আমলে এসে, কারণ কি এই সামাজিকতা কল্পনাই করা যায় না এখন। আপনি ধরেন কার সাথে কি ছবি তুলতে, এটা নিয়ে আলোচনার বিষয়বস্তু। এটা তো সামাজিকতার মধ্যেই ছিল। বাংলাদেশের মানুষই তো এরা, এত অন্য দেশ থেকে আসে না। শুধুমাত্র আমাদের খেয়াল রাখতে হবে যে ফ্যাসিস্ট লীগ এবং স্বৈরাচার লীগ এবং নিষিদ্ধ ছাত্র লীগ,
এদের ক্ষেত্রে সতর্ক থাকা লাগবে, যে আপনি যে ছবি তোলার ক্ষেত্রে আপনি এই জায়গাগুলোতে একটু সতর্ক থাকা উচিত। আর বাকিগুলোর ক্ষেত্রে ফ্যাসিস্ট বিরোধী যারা আন্দোলন করে সবাই আমাদের ভাই। সেই জায়গায় আমাদের হচ্ছে কি উচিত যে এই দেশটা কিভাবে সুন্দরভাবে করা যায়। আজ থেকে 2.5 বছর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কার 31 দফা কিন্তু প্রস্তাবনা দিয়েছিলেন। সেই জায়গায় কিন্তু সকল ধরনের সবাই সেই প্রস্তাবের সাথে কিন্তু সব দলই ছিল, সবই দলই ছিলেন, এবং সবাই হলো কি অ্যান্টি হাসিনা বা অ্যান্টি আওয়ামী লীগ বা অ্যান্টি স্বৈরাচার, সবাই কিন্তু এক সূত্রে গাঁথা ছিলেন, একই ছায়াতলে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটি বলেছেন, তারা সবাই ঐক্যমত ছিলেন, আসলে উনি সঠিক বলেছেন। এবং তিনি যা বলেছেন, নতুন পার্টির কিন্তু কোনো এজেন্ডা নাই। আপনি এনসিপি বলেন বা এদের কিন্তু নতুন কোনো এজেন্ডা নাই, কারণ কি সব এজেন্ডা কিন্তু অলরেডি প্রস্তাবনায় দেওয়া আছে আমাদের 31 দফায়। সাম্য মানবিক বাংলাদেশ এভাবেই করা সম্ভব। উনি নিজে ওই 31 দফার মধ্যে কিন্তু 2 বারের বেশি প্রাইম মিনিস্টার হওয়া যাবে না, এটা কিন্তু ছিল না। তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা নিজে বলেছেন যে এটা অবশ্যই অ্যাড করে দাও, কারণ এখন খুব বেশি আলোচনা হচ্ছে প্রাইম মিনিস্টার। তাহলে এর বাইরে ভাই নতুন কি আছে? তো আপনি অ্যাপ্রিসিয়েশন দিবেন না? আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আপনি হয়তো বা যুক্তি তর্কের খাতিরে আপনি কিছু বলতে পারেন, তার অ্যাপ্রিসিয়েশনটা আপনি দিবেন না? একটা বই আমি দেখলাম যে আমাদের উপদেষ্টা উনি বই লিখছেন জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু। সেই জায়গায় উনি 114 নম্বর পৃষ্ঠায় সম্ভবত উনি উল্লেখ করেছেন যে একটা মিটিং এর কথা চ্যানেল 24 অফিসে হয়েছে। সেই মিটিং এ উনি ইন্টেনশনালি আমাদের ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারির নাম বাদ দিয়েছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যোগ্য উত্তরসূরি এই প্রজন্মেরই আরেকজন সৈনিক জায়মা রহমানের নাম বাদ দিয়েছে। তো এই বিষয়টা কেমন বিব্রতকর না? আপনি ইতিহাস যখন লিখবেন আপনি তো প্রপার এই ইতিহাসটা লিখবেন, তাহলে তো মুজিববাদের সাথে তো কোনো পার্থক্য থাকলো না, যে শেখ মুজিব তো সব উনি একাই করছে, আর কাউকে কোনো স্পেস দিত না। তাজউদ্দিন আহমেদের অ্যাপ্রিসিয়েশন নাই, আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের কোনো অ্যাপ্রিসিয়েশন নাই। আপনারা তো তাই করতেছেন এখন। ছাত্র দলের অ্যালার্জি কেন রে ভাই? আপনার নাম দিলে কি আপনার কোনো কিছু ক্ষতি হইতো? আপনার এই বইটা একটা ঐতিহাসিক দলিল হইতো, কিন্তু আপনার বইটা তো এখন একটা মানুষজন মনে করে রূপকথার গল্প, যে নিজে আপনি বাইপাস করে শুধু নিজেকে আপনি আফোল্ড করে কিভাবে হয়েছেন। এটা তো তামিল সিনেমা না রে ভাই, আপনি একা তো কোনো কিছু করতে পারেন নাই। আমরা তো কোনোদিন বলি নাই যে আমি একাই 100। আমরা হলো কি সবাই মিলেই তো একটা টিম, এবং সবাই মিলেই আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি, আমরা এই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি। জি জি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক সুন্দর আলাপ করলাম আমরা, অনেক চমৎকার প্রাণবন্ত আলোচনা হয়েছে। এবং আপনার কথার শেষে যেটা আমি কোট করলাম যে আমরা সবাই ভাই, সেই কথাটাই আমি বলতে চাই যে আমরা সবাই ভাই। যেই ঐক্যটা আমরা দেখেছি, আপনি যেই কথাটাকে বললেন, আমি কথাটাকে একটা নাম দিতে চাই, সেটা হচ্ছে ফ্যাসিবাদ বনাম বাংলাদেশ। সেই বিষয়টাই আমরা দেখেছিলাম গড়ে উঠেছিল যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ডাক দিয়েছিলেন সারা বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে 24 নির্বাচনের আগে এবং নির্বাচন বয়কটের ডাক দিয়েছিলেন। সেখানে সকল রাজনৈতিক দলই কিন্তু এক হয়েছিলেন এবং সবাই এক হয়ে সেই আন্দোলনে সামিল হয়েছিলেন। এবং সেই ঐক্যটা ধরে রাখতে হবে যখন ফ্যাসিবাদ আবার দাঁড়াতে চাইবে, যখন এই ফ্যাসিবাদ হোক, অন্য নতুন কোনো ফ্যাসিবাদ যদি দাঁড়াতে চায়, সেটা যে আওয়ামী লীগই হতে হবে, অন্য নতুন কোনো ফ্যাসিবাদও যদি দাঁড়াতে চায়, আমাদের আবার এক হতে হবে, আমাদের আবার লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, বাংলাদেশকে মুক্ত রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। ডেলি আমাদের এই নিত্য আমাদের এই রাস্তায় নামতে হবে, নিত্য রক্ত দিতে হবে, আমাদের সন্তানদেরকে আমাদের মায়েদের বিদায় জানাতে হবে, আমাদের মায়েদের সন্তানদের ছবি নিয়ে কান্না করতে হবে, আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধদেরকে বিদায় নিতে হবে। এত জীবন আমরা দিতে পারবো না। একটা রক্ত দিয়ে কেনা স্বাধীন একটা দেশে বারবার আমাদের যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। আমরা চাই আর রক্ত দিতে হবে না, একটা সুন্দর স্বাধীন সার্বভৌম এবং ভাই যেটা বললেন যে সাম্য মানবিক বাংলাদেশ গড়ে উঠবে, সেই প্রত্যাশা রইল। আজকের পর্ব দেখার জন্য অনেক ধন্যবাদ। আগামীতে আরো একজন অতিথি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।